দুটো পোর্টফোলিও তৈরি করে দিতে হবে এবং একজনের বয়স 47, একজনের বয়স হচ্ছে 15 বছর, বাবা আর মেয়ে, এবং সেটা বহুদিন ধরে রিকোয়েস্ট করে আসছে। সুতরাং দুর্দান্ত ইন্টারেস্টিং বেশ কিছু পোর্টফোলিওগুলো স্টকগুলোকে নিয়ে দুটো পোর্টফোলিও তৈরি করে দিচ্ছি, যে পোর্টফোলিওটা আগামী দিনে একটা মাল্টিফোল্ড রিটার্ন দিয়ে দেবে, এবং সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব টোটাল কি দাঁড়াতে পারে। বন্ধুরা, দুটো পোর্টফোলিও ডিজাইন করে দিতে হবে, বানিয়ে দিতে হবে। বহুদিন ধরে আমাকে অনুরোধ করে যাচ্ছে, আমি করে উঠতে পারছি না। যেটা হয়, ধৈর্য অপেক্ষা করতেই হবে, কিছু করার নেই। শুধু ওরা বলে না, অনেকেই অপেক্ষা করছে মাসের পর মাস, কিন্তু কিছু করার নেই, আমিও নিরুপায়। সৌমেন মুখার্জি, 47 ইয়ার্স ওল্ড, অ্যান্ড ওর মেয়ে 15 বছর বয়স। ওদের দুজনের 5 লক্ষ টাকা করে ইনভেস্ট করছে এবং 5 বছর সময় দিচ্ছে সৌমেন বাবু, আর ওর মেয়ের বয়স অনেকটা সময় রয়েছে। দারুণ রিটার্ন দরকার, ভালো রিটার্ন দরকার, বিশাল কিছুও নয়, কিন্তু একটা যেন মানে ব্যালেন্স থাকে সেটা দেখা। সবচেয়ে ইন্টারেস্টিং লাগে বন্ধুরা যখন দেখি বাবা মেয়ে একটা খুব স্বর্গীয়, যাকে রিলেশন বলে, একটা খুব মিষ্টি সম্পর্ক রয়ে গেছে, একটা আদরের সম্পর্ক রয়ে গেছে। ছোট থেকে একটা মেয়ে তার বাবার কাছে সবচেয়ে বড় বন্ধু বলে, ছোটবেলায় হাড়িকুড়ি খেলা, সেখান থেকে শুরু করে আস্তে 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 সবচেয়ে নিজেদের মধ্যে বন্ডিংটা সবচেয়ে দারুণ থাকে। মাকে ভয় পায়, কিন্তু মেয়ে আর বাবার মধ্যে ভালো সম্পর্ক থাকে। মেয়ে সবসময় বাবার কাছে আসে, এসে গল্প করে, তার নিজের মনের কথা সব বলে। এইটা একটা খুব মিষ্টি সম্পর্ক। আজকে এদের একটা পোর্টফোলিও বানাতে পেরে আমার খুব নিজেকে ভালো লাগছে, চেষ্টা করে। এখন যেটা বক্তব্য সেটা হচ্ছে যে সৌমেনবাবু, ওকে প্রচুর ধন্যবাদ, মানে ধন্যবাদ দেওয়ার ব্যাপার রয়েছে এখানে এই কারণে, কারণ আমি আমার সময় কথা বলবো বা আমার কিছুদিন পরের কথা নিয়ে বলবো, তখন আমি যে দেখেছি বন্ধু, তখনকার দিনে কিন্তু এই ধরনের যাকে বলা হয় শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট রিলেটেড ব্যাপার বা আমার কোনো দিন সম্মতি দিত না। আমি আমার সময়ের কথা নিয়ে বলতে পারি, এই মার্কেটটাকে বলতো জুয়া খেলা, এই মার্কেটটাকে বলতো এই মার্কেটে টাকা পয়সা নষ্ট করার জন্য। কিন্তু এই বাবাদেরকে প্রচুর প্রচুর নমস্কার, ধন্যবাদ। এরা এগিয়ে আসছে, এসে শুধু নিজে নয়, নিজের মেয়েকে, নিজের ছেলেকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে আসছে, নিয়ে এসে বলছে তোরা শেখ, মার্কেটটা দেখ। বিগত 20 বছর, 15-20-25 বছর ধরে মার্কেটটাকে ওরা নিজেরা স্টাডি করে দেখেছে যে মার্কেটে পতন হয়, কিন্তু সেগুলো সাময়িক। আর যত দিন যাচ্ছে ব্যাংকের এফডি, ইনভেস্টমেন্ট সবই তো আস্তে আস্তে ইন্টারেস্ট কমে যাচ্ছে। তাহলে ইনভেস্টমেন্টের জন্য সব থেকে সেরা জায়গা কোথায়? সব থেকে সেরা জায়গা হচ্ছে শেয়ার মার্কেট, যেখান থেকে রিটার্ন পার্সেন্টেজ যদি ভদ্রতার সঙ্গে, আমি ভদ্র বলতে এই কথাটা বলতে চাইছি যে আমি বিশাল রিটার্ন চাই না, রাতারাতি আমাকে 10 গুণ 20 গুণ করে দাও, যদি এরকম ব্যাপারটা না থাকে, তাহলে এই মার্কেটে তুমি ভালো একটা রিটার্ন, মোটামুটি ভদ্র রিটার্ন নিয়ে বেরোতে পারবে। আসছি যে ঘটনার দিকে, ওকে আমি 5টা সেক্টর দুজনকে বলে দিয়েছি: ব্যাংকিং সেক্টর, আইটি সেক্টর, এফএমসিজি সেক্টর, কেমিক্যাল সেক্টর এবং অটো সেক্টর। 1 লক্ষ টাকা করে তোমরা ইনভেস্ট করবে। আলাদা আলাদা স্টক দিচ্ছি, সেই স্টক অনুযায়ী ইনভেস্টমেন্ট করে যেতে হবে। আমি বলছি মানে এইটা নয় কোনো বাই অর সেল রেকমেন্ডেশন, বা এটা দেখে নতুন কিছু নয়, নিজেরা একটু স্টাডি করে নেওয়া উচিত, নিজেরা দেখে নেবে। তবে এক্সপেক্ট করছি আমি যেসব স্টকগুলো আমি তোমাদের কাছে বলছি বা বলবো, সেই প্রত্যেকটা স্টক কিন্তু তোমাকে একটা লং রানে গিয়ে ভালো রিটার্ন দেবে, এটা এক্সপেক্টেড। আমি ডাইভার্সিফাইড করার চেষ্টা করেছি, আমি এর চেষ্টা করেছি যে ভবিষ্যতে গিয়ে একটা ভালো জায়গা তৈরি করে দিতে পারবে। এবং এটাও ঘটনা যে ভবিষ্যতে তুমি করেই বলছি, তুমি আমার থেকে ছোট, যে তোমার মেয়ের কাছেও একটা বড় একটা জিনিস তৈরি করে নিতে পারবে। মেয়েও ভবিষ্যতে গিয়ে একটা গর্ববোধ করবে। এমনই একটা পোর্টফোলিও তৈরি করা যায় কিনা সেই চেষ্টা করছি। এক্সপেকটেশন এমন রাখবে না কেউ যাতে বিরাট কিছু, রাতারাতি দারুণ কিছু। এক্সপেকটেশন আমরা কম রাখবো। এক্সপেকটেশন যত বেশি থাকে বন্ধু, তত কিন্তু আমাদের অসুবিধার সৃষ্টি হয়। আশা যখন যেখানে বেশি করবে, সেখানে দেখবে নিরাশাটার পরিমাণটা তত বেশি আসে। এক্সপেকটেশনটা কম রাখো, দেখবে অনেক কিছু সহজ হয়ে যাবে। তো আসবো, আসার আগে একজনকে নিয়ে একটুখানি আলোচনা করে নিতে হবে মাঝখানে। নাম প্রকাশ করা যাবে না, অথচ তোমাদের সঙ্গে পরিচয় করে দিতে হবে। এই কারণে মেয়েটা প্রচুর স্ট্রাগল করে চলেছে, প্রচণ্ড রকমভাবে। আমাদের এক বন্ধু প্রচুর, ওর বাবা নেই, মা অ্যালজাইমার পেশেন্ট, প্রচুর অসুস্থ, প্রায় অসুস্থ হয়ে থাকে ম্যাক্সিমাম সময়তে। তারপরে নিজের স্কুলের টিচারই করে, তারপরে কিন্তু এই টোটাল অ্যানালিসিস করে, মার্কেটের অ্যানালিসিসগুলো দেখে এবং রীতিমতো পড়াশুনো করে। ও আমাকে পরশুদিন একটা প্রশ্ন করেছিল
এলটি ফুডস অ্যান্ড হিন্দুস্তান ফুডসের মধ্যে পার্থক্য কী? তার উত্তরে ও যে কমেন্টটা নিজেই যে কমেন্টটা লিখে আমাকে জানতে চেয়েছে, সেটা দেখে ওর ডেপথটা আমি তোমাদেরকে দেখাবো এই কারণে যে আমি যে ভাবছিলাম হতাশ হয়ে একটা সময় আমি তোমাদেরকে এত শেখাচ্ছি অতি তোমরা আউটপুট কিছু নেই, কিন্তু একটা ব্যাপারে আমি নিশ্চিত হয়ে গেলাম যে ও যে আউটপুটটা দিয়েছে, ওর আগে এই উত্তর আগে পেতাম না, এখন পাচ্ছি। মানে এই ধরনের যে বুঝতে পেরেছি যে ও কিভাবে ও স্টাডি করছে ব্যাপারগুলোকে। ডিটেলস আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি স্ক্রিনের মধ্যে যে কিভাবে ও কিন্তু উত্তরটা নিজে তৈরি করেছে। আমি এক্সপেক্ট করব যেরকমভাবে একটা ক্লাসের ফার্স্ট বয়কে দেখিয়ে ফার্স্ট গার্লকে দেখিয়ে বাকিদেরকে উদ্বুদ্ধ করা হয়, তোমাদের কাছে আমি সেরকম এক্সপেকটেশন রাখবো। তোমরা আস্তে আস্তে ফান্ডামেন্টালটা এরকমভাবে শিখতে থাকবে, শিখে গিয়ে নিজেরা স্বাধীন হয়ে যাবে। যেদিন সেই কাজ হয়ে যাবে সেদিন আমি অনেক ফ্রি অনুভব করব। আসা যাক এবারে একটা কাজের দিকে। ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে প্রথম আমি সৌমেন বাবুকে নিয়ে শুরু করতে চাইছি। ওনার ক্ষেত্রে আমি প্রতিটা স্টককে বলে দিচ্ছি, আপনি এই স্টকগুলোকে কিনবেন এবং কেনার পরে আমাকে বহুদিন ধরে রিকোয়েস্ট করে যাচ্ছিলে, তো এখন আমার কি হয়েছে উপায়, মার্কেট কারেকশন একটু হতে পারে, কিন্তু ইনভেস্টটা করে রাখার পরে যদি কারেকশন হয় সেগুলো তোমার কাছে অপরচুনিটি তৈরি করে দেবে। আসা যাক প্রথম ঘটনার দিকে। আমি যে ব্যাংকটার কথা নিয়ে এখন বলতে চাইছি সেটা হচ্ছে, প্রথম ব্যাংকটার নাম হচ্ছে আইডিএফসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক প্রথম আমি বলতে চাইছি। এইচডিএফসি ব্যাংক আমাদের প্রাইভেট কোম্পানির মধ্যে সবথেকে সেরা একটি ব্যাংক বলা যেতে পারে। অলরেডি নেট ইন্টারেস্ট ইনকাম পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, কাসাও যথেষ্ট ইমপ্রুভ করেছে। আমরা দেখেছি নেট এনএনপিএ বলে সেটা ইমপ্রুভ হয়েছে, মানে আলটিমেটলি লং রানে কিন্তু ভালো করবে। আমি এর আগেও বহুবার বলেছি, এখন কিন্তু চলা শুরু করে দিয়েছে। তুমি একটু লক্ষ্য করে দেখবে বিগত 5 দিনের মধ্যেও কিন্তু ইমপ্রুভমেন্ট ভালো হয়েছে, যেটা বিগত 1.5 বছরে কোনো ইমপ্রুভমেন্ট যেটা হয়নি। এই ব্যাংকটার ক্ষেত্রে 50,000 মতো ইনভেস্ট করবে। সেকেন্ড ওয়ান হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। এর ক্ষেত্রেও আমি বলতে পারি ব্যাংকিং সেক্টরে যত ইমপ্রুভমেন্ট হবে তত কিন্তু এই ব্যাংকগুলোর ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো। এই মুহূর্তে আইডিএফসি ফার্স্ট ব্যাংক ভালো। এদের ম্যানেজমেন্টের তরফ থেকে যে ধরনের বক্তব্য রেখেছে তাতে হচ্ছে পজিটিভ সাইড কিছু আসতে চলেছে এবং ভবিষ্যতে এইটা কিন্তু সময় লাগবে, কিন্তু আলটিমেটলি তোমাকে লং রানে ভালো রিটার্ন দেবে। আমি নেক্সট চলে আসবো পরেরটার দিকে, দ্যাট ইজ এটা হলো আমাদের ব্যাংকিং সেক্টর। ব্যাংকের পরে আমি চলে আসবো দ্যাট ইজ আইটি সেক্টর। আইটি সেক্টরের মধ্যে যে স্টকটাকে আমি এখন মনে করে নিচ্ছি দ্যাট ইজ এইচসিএল টেকনোলজি। এইচসিএল টেকনোলজি মনে করছি আমার এখন যথেষ্ট ভালো জায়গা রয়েছে, ডিভিডেন্ড ভালো দিচ্ছে। এছাড়া এদের যেটাকে বিজনেস প্রসেস আউটসোর্সিংয়ে কাজকর্ম করছে, আইটি রিলেটেড কাজ, আইটি সলিউশন তৈরি করা, আইটি এনেবল সার্ভিসেসগুলো করা, এই কাজগুলো কিন্তু এই স্টকটা করছে, এই কোম্পানিটা করছে। ডিভিডেন্ড গ্রোথ সুন্দর দেয়, দুটোই ভালো, ফ্যান্টাস্টিক কোম্পানি, রেখে দেওয়ার জন্য যথেষ্ট ভালো এবং 5 বছরের টার্গেটে সুন্দর জায়গায় তোমাকে নিয়ে আসবে বলে আমি মনে করে নিচ্ছি। এরপরে আমি তোমাকে যেটা দিচ্ছি সেটা কিন্তু একটু রিস্কি হবে, বিড়লা সফট। বিড়লা সফট কেন বলছি, অলরেডি বাকিগুলো কিছুটা ওভারভ্যালুড জায়গায় চলে গেছে। তোমার টাইম যেহেতু কম, তোমাকে আন্ডারভ্যালুড স্টকের দিকে যেতে হবে। বিড়লা সফট কিন্তু একদিকে যাদের কাজকর্ম রয়েছে যেরকম বিজনেস ইন্টেলিজেন্স টুলসের উপর কাজ করছে, এছাড়া হচ্ছে আইটি এনেবল সার্ভিসেসগুলো কাজ করছে। এদের বেশ কিছু প্রজেক্ট বিদেশে রয়েছে এবং সেসব প্রজেক্টের উপর কাজ করছে। রিটার্নটা আমি দেখছি বিগত কিছুদিন ধরে 6 মাস থেকে 1 বছরের মধ্যে রিটার্ন কিন্তু তেমন দেয়নি, বাট এক্সপেকটেশন রয়েছে লং রানে দেখবে রিটার্নটা কিন্তু ভালো দেবে। তো এই স্টকটা তুমি রেখে দিতে পারো। এখানেও তোমাকে এই সেম ওয়েতে 50,000 করে তুমি কিন্তু ইনভেস্ট করছো এই দুটোর মধ্যেই। তাহলে এইটা বোঝা গেল। এবার আমি চলে আসছি নেক্সট স্টকের দিকে, নেক্সট সেক্টরের দিকে। এইচডিএফসির ক্ষেত্রেও তুমি 50,000, আইডিএফসিও 50,000, তাহলে হয়ে গেল। এবারে আমরা চলে আসবো নেক্সট সেক্টরের দিকে, অ্যান্ড এই সেক্টরটা হচ্ছে আমাদের এফএমসি সেক্টর। সেক্টরটা একেবারেই তেমন উন্নতি লাভ করেনি, অথচ এই সেক্টরটা দৈনন্দিন জীবনে প্রতিদিনই কোনো না কোনো জিনিসের জন্য কাজে লাগছে। তুমি যদি দেখো সেখানে দেখবে যে ঘুম থেকে ওঠার পরে পেস্ট ইউজ করা থেকে শুরু করে তার পরবর্তীকালে তুমি যে চা খাচ্ছ, বিস্কুট খাচ্ছ বা কনফেকশন নিচ্ছ বা স্ন্যাক্স নিচ্ছ, সব কিছু ক্ষেত্রে কিন্তু তোমার লাগছে সেটা হচ্ছে কিন্তু এফএমসিজি, অর্থাৎ ফাস্ট মুভিং কনজিউমার গুডস, ইনফ্যাক্ট কনজিউমার ডিউরেবল সমস্ত কিছু কিন্তু এফএমসির মধ্যে পড়ছে। এখন এইখানে যে স্টকটার কথা আমি মনে করছি এই মুহূর্তে সেটা হচ্ছে ভিবিএল, বরুণ বেভারেজ লিমিটেড। স্টকটা কিন্তু তোমাকে একটা স্টেবল রিটার্ন দেবে। এক্সপেক্ট কখনো করবে না যে বিরাট কিছু রিটার্ন, আমি বারবার শুরুতেই বলে দিয়েছি, কিন্তু তুমি এতে কিন্তু স্টেবল রিটার্ন একটা পেয়ে যাবে বলে এক্সপেক্ট করছি।
এক নাম্বার হচ্ছে বড় ফ্র্যাঞ্চাইজি নিয়ে রেখেছে পেপসিকোর 1990 সাল থেকে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মধ্যে কোকাকোলা, পেপসি রিলেটেড প্রোডাক্টগুলো, 7 আপ, ডিউ, এগুলোর সব ডিস্ট্রিবিউশন দেখছে, সারা ভারত জুড়ে কাজ করছে। আমি নেক্সট চলে আসবো সেটার দিকে, সেটা হচ্ছে এডিএফ ফুডস। এই স্টকটাও কিন্তু খুব সুন্দর স্টক, এবং তুমি যদি লক্ষ্য করো এই স্টকটার দিকে, এটাও কিন্তু এফএম সেক্টরের একটা ভালো স্টকটা একটু রিস্কি, কিন্তু রিটার্ন দেওয়ার ক্ষমতা কিন্তু প্রচুর রয়েছে। বিভিন্ন পিকলস থেকে শুরু করে জ্যাম, জেলি এটসেট্রা, বিস্কুট, স্ন্যাক্স, এগুলো সব তৈরি করে। মাঝখানে বেশ এদের যে ক্যারেক্টারসটা, মানে অনেকটা মুভমেন্ট করে, ফ্ল্যাট মুভমেন্ট করে, তারপরে একটা জাম্প করে, আবার ফ্ল্যাট চলে। তো এইটা যদি আলটিমেটলি তোমাকে ধরে রাখতে হবে, 5 বছরের জন্য তুমি টাইম দিচ্ছ, তো 5 বছর ওয়েট করো, তো খুব সুন্দর তোমাকে রিটার্ন দিয়ে দেবে বলে আশা রাখছি আমি। এফএন সেক্টর হয়ে গেল। নেক্সট সেক্টরের দিকে আমি যাবো, সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টর। কেমিক্যালের দিকে যখন তুমি আসছো, কেমিক্যাল সেক্টরটা তেমন মুভমেন্ট করেনি এতদিন, এখন মুভমেন্ট করা শুরু করেছে। কেমিক্যাল সেক্টরে আমি যে স্টকটার কথা বলছি সেটা হচ্ছে বালাজি অ্যামাইন্স থেকে তুমি বুঝতে পারছো এটা হচ্ছে এক ধরনের স্পেশালিটি কেমিক্যালসের মধ্যে অ্যামাইন্স পড়ছে। ডিস্ট্রিবিউশন চ্যানেল, ডোমেস্টিক ডিস্ট্রিবিউশনটা খুব ভালো পরিমাণে রয়েছে। আমরা দেখবো কিন্তু বালাজি অ্যামাইন্সকে ভবিষ্যতে ভালো করতে। আমি চলে আসবো নেক্সট স্টকটার দিকে। এই স্টকটাও যথেষ্ট ভালো রয়েছে, এবং এর নাম হচ্ছে ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড। বালাজি অ্যামাইন্সও আন্ডার ভ্যালুতে রয়েছে, এখন আন্ডার ভ্যালু খুঁজে বের করাটাও খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। এবং এফসিএল তুমি দেখো, এফসিএলও কিন্তু এখনও আন্ডার ভ্যালুড রয়েছে, এবং বা তুমি ইন্ডাস্ট্রিজ পির সঙ্গে যদি কম্পেয়ার করো, মোটামুটি একটা জায়গা রয়েছে। ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড যথেষ্ট ভালো স্টক, এবং এটা ভবিষ্যতে কাজে দেবে। 100 স্মার্ট সিটি এটসেট্রা ক্ষেত্রে যে ধরনের গভর্নমেন্ট প্রজেক্টগুলো নিয়েছে, যে ধরনের ইনস্টিটিউট নিয়েছে, সেক্টর অটো সেক্টরের মধ্যে তুমি যখন নেবে, অটো সেক্টরের মধ্যে আমি এখন এই মুহূর্তে মনে করছি অশোক লেল্যান্ডকে। কেন অশোক লেল্যান্ড কথা বলছি? অশোক লেল্যান্ড কিন্তু আন্ডার ভ্যালুড রয়েছে, অশোক লেল্যান্ড আন্ডার ভ্যালুড রয়েছে, সুতরাং এখানে এখনও পর্যন্ত এন্ট্রি করার জায়গা রয়েছে। ইলেকট্রনিক ভেহিকলস, ইলেকট্রনিক বাস, বড় বড় যে সমস্ত পাবলিক বাসগুলো, সেগুলো কিন্তু ম্যানুফ্যাকচার করছে। ইভিতে কিন্তু আস্তে আস্তে শিফট হয়ে এসছে, এবং ভবিষ্যতে কিন্তু এর রিটার্ন কিন্তু আমরা ভালো দেখব ভবিষ্যতে। মোটামুটি অ্যাপ্রক্সিমেট 50,000 মতো কিন্তু ইনভেস্ট করা যায় এই মুহূর্তে। সেকেন্ড ওয়ান যেটা রয়ে গেল, সেটা হয়ে গেল অটো অ্যান্সিলিয়ারি হিসেবে আমি যেটাকে বলতে পারি গ্যাব্রিয়েল ইন্ডিয়া কিন্তু প্রেজেন্টলি যেটা দেখা যাচ্ছে, বেশ কিছু অটো অ্যান্সিলিয়ারি পার্টসের উপরে কাজ করছে। স্পেশালি শক অ্যাবজর্ভারগুলো যেগুলো রয়েছে, 2 হুইলার, 3 হুইলার অর 4 হুইলার্সের সমস্ত কিছু স্পেশালিস্ট কিন্তু এই কোম্পানির রিটার্ন খুব স্লো, মুভমেন্ট স্লো, ধৈর্য ধরে রাখতে হবে। এবং 5 বছর যদি তোমার টার্গেট থাকে, 5 বছরে তুমি, আমি এটুকু বলতে পারি, ডবল তোমার ইনভেস্টেড অ্যামাউন্টটা করে দেবে। অর্থাৎ এখানে তুমি 50,000 ইনভেস্ট করছো, যেটা কিন্তু 1 লাখ করে দেবে। আমি এর বেশি এক্সপেকটেশন রাখবো না। যদি এর থেকে বেশি এক্সপেকটেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু রিস্কটাও ততগুণ বাড়বে। আমি তোমার বয়স দেখে বা তোমার সিচুয়েশন দেখে কিন্তু এগুলো অনেক খেটে খুঁটে, অনেক বুঝে বের করেছি। এটা আমি এমনি বলছি না, এগুলো অনেকটা রিসার্চ করে তবেই আমি বলেছি। আমি এর মধ্যে আরও অনেকগুলো স্টককে নিয়েও দেখে নিয়েছিলাম, যেরকম টাটা মোটরসকে আমি দেখেছি, আইশার মোটরসকে নিয়ে দেখেছি, টিভিএস মোটরকে, সবগুলোকে অ্যানালিসিস করার পরে আমি তোমাকে এই জায়গার কথাটি বললাম। হয়ে গেল। এবারে আমি আসবো 5টা সেক্টর, 10টা স্টক, তোমার কথা হয়ে গেল। তুমি এর সঙ্গে সঙ্গে অলরেডি তুমি আগে থেকেই গোল্ডেন মেম্বারশিপ নিয়ে রেখে দিয়েছো, আমি শুনলাম যেটা বলেছে। সেকেন্ড তাহলে মেম্বারশিপ ব্যাপার রইল না। সেকেন্ড ওয়ান হচ্ছে কন্ট্যাক্ট রাখবে। প্রচুর প্রেশারে রয়েছে, তুমি বুঝতেই পারছো আমি কতদিন বাদে তোমার উত্তরটা দিতে পারছি, তার মানে মাস কয়েক লেগে গেছে। এবং ফ্রাস্ট্রেশন হয়ে গেলে ভাই কিছু করার নেই, অজস্র লোক ফ্রাস্ট্রেটেড হয়ে আছো। আমি জানি যারা এক বিরক্ত হয়ে যাচ্ছে হয়তো, কিন্তু আমার কেন কিছু করার নেই, আমাকে সব দিককে মিলিয়ে কাজ করে যেতে হবে। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো, তোমার যথেষ্ট বুদ্ধিমান। এবার আসছি পরেরটার দিকে, অর্থাৎ তোমার মেয়ের ব্যাপারটা নিয়ে, সৌমেন, সেটা নিয়েও বক্তব্য। তো ওর জন্য আমি যেটা বলতে পারি, ওর নাম হচ্ছে সৌমি বোধহয়, মোস্ট প্রবাবলি লিখেছিলে, ARJEE। তোমাকে অসংখ্য ধন্যবাদ এই কারণে বলছি সৌমেন, যে বলছি আপনাকে বলাটাই, আপনি বলাটাই এখানে উচিত, কিন্তু আমি যেহেতু বলতে হয়ে যায়, অসুবিধা হয়, এই কারণে কিন্তু উচিত ছিল।
ওকে, কিন্তু প্রথম ধন্যবাদ যে তুমি যেভাবে মেয়েকে এগিয়ে নিয়ে যাচ্ছ, এবং এটা একটা বিরাট বড় ব্যাপার যে আস্তে 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 ইনভেস্টমেন্টটা যদি এই বয়স থেকে শুরু করতো, মাত্র 15 বছর বয়স, এই বয়সে আমি জানি না আমি এই বয়সে আমি কি করতাম বা আমাদের সে সময়, কিন্তু আমার এইটুকু বেশ মনে পড়ে আমি একটা আজ থেকে মাত্র 12-13 বছর আগেও অনেককেই বলে এই বাজারে আনতে পারিনি, তারা ভেবে নিয়েছি স্বার্থটা আমার রয়েছে, কিন্তু নিঃস্বার্থভাবে যে করছি আমি এইটা বা সেদিনও যে করছিলাম সেটা কিন্তু কেউ বোঝেনি, তারা ভেবেছে বোধহয় যে এর পেছনে আমার স্বার্থ যুক্ত রয়েছে। আমি সেসবগুলোকে বাদ দিচ্ছি, নেগেটিভিটি বাদ দিয়ে শুধু পজিটিভিটির দিকে আসবো, কারণ আমাদের কাজ কিন্তু নেগেটিভিটিকে নিয়ে নয়। চলে আসো, আমি ওর কথা নিয়ে বলছি। আমি প্রথম যে সেক্টরটার কথা বলবো সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টরে ওর জন্য যে স্টকটা নিয়ে বলছি সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। আমি এক্সপেক্ট করছি ও অন্তত এর টাইমিং 15 ইয়ার্স থেকে 20 ইয়ার্স এটাকে কিন্তু হোল্ড করবে। অর্থাৎ মাত্র ওর যখন বয়স, আমি খুব বেশি করে ধরে 30 থেকে 35 বছর বয়স ওর হবে, ও ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, একদম লিটারালি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট জায়গায় চলে যাবে। একটি টাকাও এখানে আর ইনভেস্ট করতে হবে না, না করেই ওর এই যে 5 লক্ষ টাকা ইনভেস্ট রয়েছে, যে সিএজার যেগুলো আমি বেছে দিচ্ছি, যদি ভরসা করে অন্ধের মতো ভরসা করে তোমরা রাখতে পারো, আপনারা রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইটুকু আমি অ্যাসিওর করতে পারি যে এটা থেকে যে রিটার্ন পাবে তারপরে ওকে আর মানে এর কাজ তো মানুষ সবাই করে যাবে, বেকার তো কেউ বসে থাকবে না, সকলেই কাজ করবে, কিন্তু একটা ব্যাকে মানে পেছনে একটা ব্যালেন্স থেকে যাবে, বড় টাকা যেটা থাকা মানে মনে আনন্দে কখনো কাজ করছি, কখনো নিজের মতো ঘুরছি, ফ্রি থাকছি, আমার যেটা পছন্দ আমি সে নিয়ে থাকতে পারছি, কারোর প্রেশার থাকছে না, কোনো জায়গা থেকে আমাকে বাধ্য করছে যে এই কাজ করতে হবে, না হলে রুটি পাবে না, পরের দিন খাবার হবে না, সেই চাপটা তোমার থাকবে না। তো এইটার জন্য কিন্তু এই প্রচেষ্টা তোমাকে হ্যাটস অফ, ভালো কাজ তুমি করছো। সেকেন্ড ওয়ান যে স্টকটার দিকে রাখছি আমি, এটাও কিন্তু ইন্টারেস্টিং স্টক। সেই স্টকটা সেকেন্ড যে স্টকটার কথা বলবো, এই স্টকটা হচ্ছে ক্রেডিট অ্যাক্সেস। ক্রেডিট অ্যাক্সেস, CCEESS, গ্রামীণ, GRAMIN। এই স্টকটা নিয়ে কিন্তু আগে আমি খুব বেশি বলিনি, এগুলোর উপর রিসার্চ কাজ চলছে। এইটার স্পেশালিটি, এইটা একটা NBFC, লং রানে যারা রাখবে তাদের জন্য। আমি এটা নিয়ে কিন্তু বাই সেল নয়, অন্যবার সেই শুনে অন্য কেউ ঝাঁপিয়ে পড়ো না। লং রানে যারা রাখতে চাইছে তাদের জন্য এটা। এদের বেসিক্যালি কাজ কি হয়, মাইক্রো ফিন্যান্সের উপর কাজকর্ম করে। মাইক্রো ফিন্যান্সে যে সমস্ত কাজ হয়, ছোট ছোট প্রজেক্ট, যেরকম মনে করো না যে ছোট একজনের নেটওয়ার্কের আন্ডারে 5 জন মিলে কাজ করছে, এবং তাদের রিকভারিটা যেটা হচ্ছে তার দায়িত্ব থাকছে এদের আবার একটা নেটওয়ার্ক তৈরি করছে, এইভাবে এদের কিন্তু একটা গ্রুপ তৈরি হয়। তো এটার সুবিধা কি হয়, রিকভারি মানে যাকে বলে NPA, নন পারফর্মিং অ্যাসেটস, মানে একটা ব্যাংকে যখন লোন দিচ্ছে, লোন দেওয়ার পর লোনটা রিকভারি করা তো জরুরি। আমার যদি লোনটা রিকভারি না হয় তাহলে আমি কি করব, তাহলে আমাকে সিচুয়েশন এমন দাঁড়াবে যে এটাকে আস্তে আস্তে ক্যাপিটাল লুজ করবে ব্যাংকটা, আলটিমেটলি ব্যাংকটা কিন্তু উঠে যাওয়ার জায়গায় চলে যাবে। তো এর জন্য দরকার পড়ে NPA-টা প্রচুর রেস্ট্রিকশন, আমাদের ক্যাপিটালটাকেও ধরে রাখতে হবে, প্লাস যেটা লোন দিয়েছি সেটা যেন ডিসবার্স লোনটা যেন রিকভার করতে পারি। তো সেইখানে দাঁড়িয়ে এই মুহূর্তে এর কিন্তু সিচুয়েশন খুব সুন্দর রয়েছে। হার্ডল আছে, কিছু পড়বে উঠবে, কিন্তু একে যখন তুমি 50,000 মতো ইনভেস্ট করে রেখে দিচ্ছ একটা জায়গা পরে, এটা কিন্তু মানে 5 বছর বাদে তুমি নিজে দেখবে এটা কত গুণ হয়ে যায়। আমি এবার আসছি, কারণ নেক্সট জায়গায় আইটি সেক্টর। আইটি সেক্টরের মধ্যে ওর জন্য যেটা আমি বেছেছি, একটা আমাকে লার্জ ক্যাপ বাঁচতেই হয়েছে, আমি সেখানে ইনফোসিসের কথা বলেছি। ইনফোসিস একদিকে স্টেবিলিটি দেবে, তেমনিভাবে ওকে কিন্তু গ্রোথও আসবে, ডিভিডেন্ড খুব ভালো দেয়, প্লাস বড় বড় প্রজেক্ট কাজ করছে, রিটার্ন এত বিশাল কিচ্ছু আসবে না, কিন্তু ভালো যাবে। সেকেন্ড ওয়ান যেটা আমি বলছি সেটা হচ্ছে KPI টেকনোলজি, কেপিআইটি তুমি এখন দেখো ওভারভ্যালুড জায়গায় রয়েছে, এরপর একটা কারেকশনও হবে, তারপরেও আস্তে 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 বাড়বে যদি সম্ভব হয় ভবিষ্যতে। আমি সৌমির কথা নিয়ে বলছি, অল্প অল্প করে কিছু কিছু যখন টাকা থাকবে তখন তোমরা কিন্তু ইনভেস্ট করা করে দেবে, যে কি দেখবে কেপিআইটি ডাউন হয়ে গেছে, অল্প অল্প বিস্তর অল্প পরিমাণ টাকা আরও অ্যাড করতে করতে যাবে। বোঝা গেল? এইবারে এই দুটো থেকে
লং রানে গিয়ে, কারণ ফিউচার বিজনেস গ্রোথ আমি দেখছি, আমি তোমার বেলাতে বিড়লা সফটকে দেখেছি, কারণ আন্ডার ভ্যালুড কিন্তু কেপিআইটি ওভার ভ্যালুড। এখানে কিন্তু কম্বিনেশন কেপিআইটি ওভার ভ্যালুড। যদি 2 বছর আর 3 বছরের জন্য কেপিআইটি 5 বছর কেউ নেয়, সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, তার রিটার্ন কমে যাবে, সে যাতাভাবে বলবে। কিন্তু যেই 15 বছরে এটা হয়ে যাবে লং রেঞ্জ, এই রিটার্নটা তার আবার কয়েকশো গুণ করে দেবে রিটার্ন। এগুলো স্বাভাবিক, এতদিন ধরে থেকে থেকে এই সামান্য জ্ঞানগুলো, অতি তুচ্ছ সামান্য জ্ঞান একটু আধটু হয়েছে। তো কেপিআইটিতে 50,000 ইনভেস্ট করেছো, আর ইনফোসিসেও মোটামুটি 50,000 ইনভেস্ট করে রেখে দিচ্ছ। আমি চলে আসবো নেক্সটের দিকে। এরপরে যে সেক্টরটা চলে আসে সেটা হচ্ছে এফএমসিজি সেক্টর। এফএমসিজির মধ্যে কিন্তু যে স্টকগুলোকে রাখতে পারো তুমি, বা রাখা যায়, আপনি রাখতে পারেন, সেখানে বলবো প্রথম আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে কিন্তু নেসলে। নেসলেকে আমি কিন্তু যে প্রায়োরিটি দিচ্ছি, নেসলে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন দেখো 2,35,000 কোটি, 2,45,000 ক্রোর্সে চলে গেছে। নেসলে স্টেবিলিটি রয়েছে, ডিভিডেন্ড তো জানোই খুবই ভালো দেয়। নেসলে কোম্পানি তুমি আজ থেকে না, তুমি তোমার ছোটবেলাতে দেখেছো নেসলে কোম্পানির কথা, ছোট থেকে শুনে এসছো। কোম্পানি ভালো কোম্পানি, মোটামুটি লং রেঞ্জে রিটার্ন খারাপ দেবে না তোমাকে। সেকেন্ড ওয়ান আমি মনে করে নিচ্ছি এই মুহূর্তে, দ্যাট ইজ বিকাজি। বিকাজি ফুডস বলে একটা স্টক রয়েছে, এই স্টকটা কিন্তু ইনভেস্ট করার জন্য সিচুয়েশনে রয়েছে। কেন আমি এটা সিচুয়েশনে বলছি, একটা স্মল ক্যাপ কোম্পানি, 18,000 কোটি মার্কেট ক্যাপিটালাইজেশন, অথচ এর বিস্তৃতি সারা বিশ্বে জুড়ে। মানে এটাকে এমন হচ্ছে, এরা কি কাজকর্ম যদি বলো, কাজকর্ম হচ্ছে এদের বেসিক্যালি কনফেকশনারিজ, যেরকম মনে করে নাও কিছু কেক, পেস্ট্রিজ, তারপরে আদার কনফেকশনারির মধ্যে রয়েছে যেরকম চানাচুর বা সেও ভাজা বা এই ধরনের সমস্ত প্রোডাক্টগুলো, এই ধরনের সব প্রোডাক্টগুলো কিন্তু বিক্রি করছে। বিদেশে প্রচুর জায়গায় কিন্তু এক্সপোর্ট করে, কোয়ালিটি অসম্ভব ভালো, এবং এক্সপেকটেশন রয়েছে ভবিষ্যতে কিন্তু এগুলো ভালো করবে। হয়ে গেল। নেক্সটে চলে আসবে সেক্টর। কেমিক্যালের মধ্যে আমি যেটা মনে করে নিচ্ছি, 1 নাম্বার হচ্ছে দীপক নাইট্রেটকে রেখে দেবে, আর সেকেন্ড ওয়ান যেটা ও রাখবে সেটা হচ্ছে আর্চেন কেমিক্যাল লিমিটেড। এইটাকে কিন্তু আমি বলিনি সবসময়তে, আর্চেন কেমিক্যাল লিমিটেড। আমি এইগুলো সবসময় বলি না। কেন বলি না? এগুলো রিস্ক যারা নিতে পারে, বয়স অনেকটা সময় রয়েছে, তাদের জন্য। দীপক নাইট্রেট তো বলার কোনো জায়গা নেই, স্পেশালিটি কেমিক্যালস কাজ করছে, ইন্টারমিডিয়েটারি প্রোডাক্টসগুলো কাজ করছে। বিউটিফুল কোম্পানি, স্টকস আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট দেখে নিতে পারবে কেমন হয়। আর্চেন কেমিক্যাল ডেপ্ট ফ্রি কোম্পানি 1 নাম্বার। সেকেন্ড ওয়ান হচ্ছে সিএজিআর। যদি দেখো, আনবিলিভেবল সিএজিআর রয়েছে, মানে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন, সেটার পরিমাণ 43.9%-এর ওপর কিন্তু রয়েছে। এই সিএজিআর দিয়ে তুমি মোটামুটি ধরে নেবে যে একটা কোম্পানি তোমাকে কি রিটার্ন দিয়ে গেছে, এবং ফিউচার যদি ফোকাসও করি সেক্ষেত্রেও কিন্তু তুমি দেখবে এটা ভালো একটা জায়গা দিচ্ছে। রিটার্ন অন ইকুইটি একটা ব্যাপার রয়েছে। রিটার্ন অন ইকুইটি ব্যাপারটা তুমি আমার যেহেতু গোল্ডেন মেম্বারশিপ নিয়ে রয়েছে, তুমি দেখতে পাবে ওখানে সমস্ত কিছু দেওয়া আছে আমার এডুকেশন ভিডিওর মধ্যে। রিটার্ন অন ইকুইটিটা কিন্তু একটা ম্যাট্রিক্স, একটা ম্যানেজমেন্টের একটা পার্ট, মানে একটা ম্যানেজমেন্ট কিভাবে এফিশিয়েন্টলি কোম্পানিটাকে চালাচ্ছে, তো এইটা বোঝা যায় রিটার্ন ইকুইটি দিয়ে। অ্যাপ্রক্সিমেট 15-17 মোটামুটি হয়ে গেল, মানে তুমি জানলে কোম্পানিটা ভালো। এর 33.8 হচ্ছে এর রিটার্ন অন ইকুইটি রয়েছে, নট ব্যাড এবং খুবই ভালো। সব থেকে বড় ব্যাপার, যে কাজ করে এরা ব্রোমাইনের উপর কাজকর্ম, ওয়ার্ল্ডের মধ্যে একটা পজিশন, ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট এক্সপোর্টার ব্রোমাইন, এটা একটা বড় ফ্যাক্টর। রেজাল্ট ভালো করেছে, এবং রেজাল্ট ভালোটা স্বাভাবিক, বিজনেস ভালো থাকলে ফিউচার ভালো হবে। চলে আসা যাক নেক্সট দিকে, সময় কম, ফটাফট সারবো। এবারে আসছি সেটা লাস্ট সেক্টরের দিকে চলে আসছি আমরা। লাস্ট সেক্টরের মধ্যে রয়েছে অটো সেক্টর। অটো সেক্টরে সৌমির জন্য আপনি যেটা করে দেবেন সেটা হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। আমার কাছে মনে হচ্ছে এখনো পর্যন্ত যথেষ্ট লুক্রেটিভ জায়গা, এবং ভবিষ্যৎ এর বড় রয়েছে। টাটা মোটরসের থেকে তুলনামূলকভাবে আপাতত দৃষ্টিতে এখনই মুহূর্তে বলতে পারি ফান্ডামেন্টালি খারাপ জায়গায় নেই। লোন বেশি রয়েছে, লোন বুক যদি দেখো, মানে ধার করেছে প্রচুর পরিমাণে, এটা একটা নেগেটিভনেস থাকতে পারে, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু বাড়ছে আস্তে আস্তে, এবং বেড়ে এটা একটা জায়গায় গিয়ে এক্সপেকটেশন রাখছে ইলেকট্রনিক ভেহিকলসে, এসইউভি, X400 এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে এসছে। ট্র্যাক্টরের উপর একটা বড় জায়গা নিয়ে রেখেছে, আর্থ মুভার্স কিছু ব্যাপার রয়েছে। তো সেই সব ভেহিকলসগুলো তৈরি করা, মানে যাকে বলা হয় হেভি ওয়েটের যে ভেহিকলস, সেগুলো তৈরি করা, তো এইগুলোর স্পেশালিস্ট হিসেবে কাজ করছে।
রেখে দেওয়া যায়। সেকেন্ড ওয়ান যেটা রাখছি সেটা হচ্ছে অটো অ্যান্সিলিয়ারি হিসেবে সোনা বিএলডাব্লিউ প্রিসিশন, এটাকে 50,000 অ্যাপ্রক্সিমেট, এটাও 50,000 অ্যাপ্রক্সিমেট। সোনা বিএলডাব্লিউ প্রিসিশন হচ্ছে অটো অ্যান্সিলিয়ারি কাজকর্ম করে এবং ভবিষ্যতে খুব ভালো করতে পারে। বেশ কিছু অর্ডার পেয়েছে, শুধু অর্ডার দিকে তাকালে হবে না, অর্ডার দেখলে আমাদের সামনের সময়টা, যাকে আমরা পজিশনাল ট্রেডিং যারা করে তাদের জন্য অর্ডারটা কাজে লাগে। আমি লং রেঞ্জ যাচ্ছি মানে আমি কিন্তু টোটাল বিজনেসটাকে ফলো করছি। অটো যে কোম্পানির হোক না কেন, অটো অ্যান্সিলিয়ারি অর্থাৎ অটো পার্টস কিন্তু লাগবেই। এবার অটো পার্টস আমার যখন লাগছে তখন আমাকে চিন্তা ভাবনা করে নিতেই হচ্ছে যে এমন সব কিছু যে কোম্পানিগুলো ভবিষ্যতে রান করে যাবে, তার মধ্যে কিন্তু সোনা বিএলডাব্লিউ একটা অন্যতম। তাহলে বোঝা গেল, তাহলে তোমার আপনার ব্যাপারটা বোঝা গেল, দুজনে পোর্টফোলিওটা 5 লক্ষ করে ইনভেস্টমেন্ট করে নেওয়া যাবে। যেরম বলে দিলাম সেইভাবে অনুযায়ী ভাগ করে নেওয়া হলো, সমস্ত কিছু কমপ্লিট। আজকে বন্ধুরা তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে সঙ্গে সঙ্গে সমস্তগুলো ইনফরমেশন নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। লাইক তো অজস্র পাচ্ছি, সেরকম লাইক একবারও এক্সপেক্ট করবো। আর লাইকটা হচ্ছে এমনই জিনিস যেটা থেকে বুঝতে পারি যে ব্যাপারটা কেমন লাগছে তোমাদের। তো আসা যাক, আজকের মতো শেষ, সবাইকে নমস্কার।